সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটির ঘোষণাপত্র সপ্তাহ, একসাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচনে অনাপত্তি। লন্ডনে টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন শেখ হাসিনা রেহানার ঘনিষ্ঠজন মুতালিফ, রিপোর্ট ফিনান্সিয়াল টাইমসের। ঢাকার আকাশে দুদিন পর সূর্যের হাসি, শীতে কাঁপছে উত্তরাঞ্চল, কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। ঘোষণাপত্র বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না দেখায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 71-এর স্বীকৃতি থাকলেও 90 বা 24 আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বর্তী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি। তবে গণপরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না। তিনি বলেন, ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল, বাংলাদেশকেও তেমনিভাবে শেখ মুজিব স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদান নেই। আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলে অভিহিত করেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন আবুল কাশেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চলার জন্য অপরাধীদের বিচার করার উপর জোর দেন তিনি। সকল ভেদাভেদ ভুলে সব দল এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব বলেন তারা। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক 2004 সালে কোনো অর্থ পরিশোধ ছাড়াই যুক্তরাজ্যের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি নেন। জমির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামে এক প্রমোটার। মুতালিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত। নথি অনুযায়ী ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল। টিউলিপকে ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন মুতালিফ। অপর একটি সূত্র বলছে, টিউলিপের মা বাবা মুতালিফকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন, সেই কৃতজ্ঞতা থেকেই মুতালিফ ফ্ল্যাটটি উপহার দেন। টিউলিপের এক মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বা রাজনৈতিক সংযোগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এদিকে গেল মাসে বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি, কমেছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। উষ্ণতা বাড়তে থাকায় কেটেছে শীতের জড়তা, জনজীবনে ফিরেছে চাঞ্চল্য। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 21.9 ডিগ্রি সেলসিয়াসে। দিন গড়ালে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী 3 দিন এমন রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এরপর শৈত্যপ্রবাহের কারণে আবারও তাপমাত্রা নামতে পারে। ঢাকায় রোদ উঠলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে মানুষ। তবে রংপুরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল, সঙ্গে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জেকে বসেছে পৌষের শীত। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতে আয় রোজগার কমে গেছে নিম্ন আয়ের মানুষের। ঝিনাইদহেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, এ কমিটি সব অংশীজনের সাথে কথা বলে সুপারিশ করবে। এর আলোকেই উৎসব মুখর পরিবেশে হবে ডাকসু নির্বাচন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-2025 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় কথা বলেন তিনি। এবছর চারুকলা অনুষদে 130 আসনের বিপরীতে পরীক্ষার্থী 6093 জন, প্রতি আসনে প্রার্থী 45 জন। চারুকলা ইউনিটে 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলের উপর থাকবে 20 নম্বর। 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। সাদপন্থীদের হাতে রক্তের দাগ, তাই তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে দাবি করেছেন মাওলানা জুবায়েরপন্থীরা। শনিবার সকালে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাদের দাবির মধ্যে ছিল 17 ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচারের এবং এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও 25 জানুয়ারি শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ঘুরে বেড়ানো হত্যাকারীদের গ্রেফতার না করায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপানো হয়। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। এফডিসিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ বিদায় জানালেন চলচ্চিত্র জগতের তার সহকর্মীরা। শনিবার দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 60 বছর। তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। প্রথমে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় অঞ্জনাকে। শেষ পর্যন্ত শুক্রবার দিবাগত রাতে চলেই গেলেন এ নায়িকা। বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। 1976 সাল থেকে অভিনয় শুরু করা অঞ্জনার ছবির মধ্যে রয়েছে দস্যু বনহুর, মাটির মায়া, অশিক্ষিত, আনারকলি, আলাদিন, আলিবাবা, সিনবাদ, চোখের মণি, রাম রহিম জন ও সুখের সংসার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।